দেশ থেকে যে সমস্ত সন্ত্রাসবাদী দলগুলো আজকে অ্যানাউন্সমেন্ট করছে যে মমতাকে বলছি যে এই কেন্দ্রীয় সংস্থা থেকে এখানে কেন্দ্র থেকে বেরিয়ে চলে এসে আলাদা একটা রাজ্য করতে, আপনি দেখুন কিভাবে অ্যানাউন্সমেন্ট করছে। কারণটা হচ্ছে গিয়ে এই ভোটে যদি আজকে তৃণমূল কংগ্রেস জিতে যেত, এখানে কিন্তু গ্রেটার কিলিং ক্যালকাটা নয়, আজকে কিন্তু আরও ভয়ঙ্কর দৃশ্য আপনারা দেখতে পারতেন। তার কারণ আপনাদের বলে দিই, শান্তিপূর্ণ ভোট শুধু ছিল না, এটার পিছনে ছিল একটা বিরাট ষড়যন্ত্র। এবং এই ওয়েস্ট বেঙ্গল এবং বাংলা এবং এই পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার দুটোকে এক করে আজকে একটা দেশ তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে প্রধানমন্ত্রী করার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত ছিল। আমি আবার বলছি ঘৃণ্য চক্রান্ত। ক্ষেত্রে আমি মনে করে থাকি যে আজকে কিছু আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স, বিবেকহীন কিছু পুলিশ অফিসার, তাদের সাথে একটা ক্রিমিনালদের নেক্সাস ছিল। একটা এই নেক্সাসের পরে ক্রিমিনালরা, সন্ত্রাসবাদীরা আজকে আমাদের যখন না যেখানে ধরা পড়ছে, গুজরাটে ধরা পড়ছে, আসামে ধরা পড়ছে, ফলস কার্ড এখান থেকে করানো। 24-এ, হ্যাঁ 2024-এ আরজি কর ইস্যু, কীভাবে প্রিপ্ল্যান্ড ওয়াইজ তাকে মার্ডার করলো মেয়েটিকে। এই যে আপনি ফলতা দেখুন, জাহাঙ্গীর কী ছিল, একটা ভিখারি ছিল, আজকে দেখুন কোটি কোটি টাকা। আপনি দেখুন শওকাত, ক্যানিংয়ের শওকাত, দেখুন আজকে কীভাবে এই তৃণমূলের আসার আগে যখন নাকি তৃণমূল যখন ও সিপিএম করতো 100 জনকে খুন করেছে। আপনি দেখুন মগরাহাটের সেলিম, যে সমস্ত মার্ডার কেসগুলো হয়েছে 2021 এবং 2023-এ যে মার্ডার কেসগুলো হয়েছে, এই মার্ডার কেস ইমিডিয়েট রিইনভেস্টিগেশন করে, এবং আমি বিশ্বাস করি যে খুনগুলো হয়েছে সেটা আজকে টপ লেভেল থেকে যদি ইনস্ট্রাকশন না আসতো তাহলে কিন্তু এইভাবে খুন হতো না। এবার আমার একটা প্রশ্ন, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে তাদের সাধারণ কর্মী 2-3 জন না 4 জনের মৃত্যুর জন্য গিয়েছিলেন, নিশ্চয়ই কোনো মৃত্যু আমরা পছন্দ করি না, কিন্তু আমার প্রশ্ন আপনাদের এই টিভি চ্যানেলের মাধ্যমে, যে 2018, 2019, 2021, 2023, স্পেশালি 2021 এবং 2023 পঞ্চায়েতে 100 জন, বিধানসভায় যেটা আজকে ইলেকশন কমিশন চেয়েছে 2021-এ, আজকে 56 জন মানুষের মৃত্যু হয়েছিল, তখন উনি কোথায় ছিলেন? তখন এই কল্যাণবাবু যে এত বড় বড় কথা বলছে গণতন্ত্র শেষ হয়ে গেছে, তখন ওরা কোথায় ছিলেন? এটা আমার কাছে অন্তপক্ষে হাস্যাস্পদ মনে হয়েছে। একটা মুখ্যমন্ত্রী, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইন্ডালজেন্স, এবং যেভাবে সন্ত্রাসবাদীদের আজকে প্রশ্রয় দেওয়া হয়েছিল, সরকার থেকে টাকাও পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু দেয়নি। শুধু তাই নয়, ইউ উইল বি সারপ্রাইজ টু নো যে হাইকোর্ট থেকে পর্যন্ত ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে ইমিডিয়েট দেশের সুরক্ষা, সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য ইমিডিয়েট ওখানে দিতে হবে, তা পর্যন্ত দেয়নি। মাত্র 50 না 60 কিলোমিটার, কেন, কিসের জন্য? আপনাদের একটা মনে রাখতে হবে, অনেকে না আজকাল বলে যে ভাই 38 বছর পুলিশে চাকরি করেছে, যে কোনো থানায় আপনার খোঁজ নেবেন, মগরাহাট, উস্তি, যে কোনো থানায় খোঁজ নেবেন, ইলেকশনগুলো কত সুন্দরভাবে আমরা করেছি, আমাদের সুপিরিয়র অফিসারদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কিভাবে করেছি। কিন্তু আজকে অনেকে বলছে যে শান্তিপূর্ণ ভোট, রক্তপাতহীন ভোট, মানুষের মৃত্যু ছাড়া ভোটটা সম্পূর্ণ হয়েছে। নিশ্চয়ই এর জন্য ইলেকশন কমিশন, এন্টায়ার টিম, আমাদের স্টেট গভর্নমেন্টের পুলিশ অফিসার এবং কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই ইলেকশনটা যে শান্তিপূর্ণ ভোট শুধু ছিল না, এটার পিছনে ছিল একটা বিরাট ষড়যন্ত্র। এবং এই ওয়েস্ট বেঙ্গল এবং বাংলা এবং এই পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার দুটোকে এক করে আজকে একটা দেশ তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে প্রধানমন্ত্রী করার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত ছিল। আমি আবার বলছি ঘৃণ্য চক্রান্ত। কেন? আমি আপনাকে সপক্ষে একটা যুক্তি দিচ্ছি। আপনাদের মধ্যে মনে আছে গত 14/2/2025 সালে মিস্টার অজিত দোভাল, উনি আমাদের এখানে ছিলেন নর্থ বেঙ্গলে, একটা গোপনে মিটিং করে উনি যে তথ্য দিয়েছিল শিহরিত হওয়ার মতো, যে লস্করি তৈবা থেকে শুরু করে, তালিবান থেকে শুরু করে, আজকে ISI থেকে শুরু করে, যেভাবে JMW বাংলাদেশের আজকে সন্ত্রাসবাদ দল যেভাবে পশ্চিমবঙ্গে ঢুকছে করিডোর হিসাবে, আমি বলছি যে উনি আজকে প্রমাণ করে দিয়ে গেছিলেন সেদিন যে ইমিডিয়েট যদি আজকে অ্যাকশন না নেওয়া হয়, আমাদের বাংলার অধিবাসী বৃন্দদের কাছে যদি না জানানো হয় সিক্রেটলি আজকে খবরটা, সেটা হচ্ছে যে অনুপ্রবেশের মাধ্যমে বিনা রক্তপাতে ভারত দখল করার যে একটা চক্রান্ত, সেই চক্রান্ত ভিত তৈরি করেছে এই পশ্চিমবঙ্গ। তার জন্য কে দায়ী? তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী একদম সম্পূর্ণ দায়ী। কারণ ওনার ইন্টেলিজেন্স ছাড়া এত বড় ঘটনা হতে পারে না। আমরা খাগড়াগড় ইস্যুতে 2012 না 2014-তে দেখেছি। অতএব এই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে আজকে কিছু আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স, বিবেকহীন কিছু পুলিশ অফিসার, তাদের সাথে একটা ক্রিমিনালদের নেক্সাস ছিল,
একটা এই নেক্সাসের পরে ক্রিমিনালরা, সন্ত্রাসবাদীরা আজকে আমাদের যখন না যেখানে ধরা পড়ছে, গুজরাটে ধরা পড়ছে, আসামে ধরা পড়ছে, ফলস কার্ড এখান থেকে করানো হচ্ছে। কারণটাই হচ্ছে কি যে উনি যেভাবেই হোক আজকে পূর্ব বাংলার যে আজকে বাংলাদেশ থেকে যে সমস্ত সন্ত্রাসবাদী দলগুলো আজকে অ্যানাউন্সমেন্ট করছে যে মমতাকে বলছি যে এই কেন্দ্রীয় সংস্থা থেকে এখানে কেন্দ্র থেকে বেরিয়ে চলে এসে আলাদা একটা রাজ্য করতে, আপনি দেখুন কীভাবে অ্যানাউন্সমেন্ট করছে। তার মানে এটা প্রমাণিত হয়েছিল। এবং ইমিডিয়েট আজকে ইলেকশনটা কাউ জেতার জন্য নয়, আমাদের এখানে 36টা স্টেট রয়েছে, কোনো স্টেট বলতে পারবেন যে আজকে এইভাবে আজকে মানুষের মৃত্যু হয়? আপনি বলুন, এইবার তো 5টা জায়গায় হয়েছে, আজকে তামিলনাড়ু হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কোথাও দেখেছেন? এখানে কত এসছে? আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971-এ, আমাদের এখান থেকে প্যারামিলিটারি ফোর্স পাঠানো হয়েছিল কত? 1,50,000। 99,000 পাকিস্তানি বর্বর এরা আজকে নতজানি হয়ে ক্ষমা চেয়ে স্যান্ডার করেছিল। আর আমার পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে ভোট করাবার জন্য আজকে 1,92,000 প্যারামিলিটারি ফোর্স আনতে হয়েছিল শুধুমাত্র যাতে মৃত্যুটা না হয়, ব্লাডশেড না হয়। তাহলে এর থেকে কেন আজকে কেন্দ্রীয় মন্ত্রী যারা আছেন তারা চিন্তা করেছিল এখানে যদি রাষ্ট্রপতি শাসন করা হয়? আপনারা জানেন রাষ্ট্রপতি শাসন 356-এ যদি করা হয়, 356, 57, 55-এ যদি করা হয়, 6 মাস পরে আবার ইলেকশন করাতে হবে, সহানুভূতি পেয়ে যাবে। তাহলে কি করেছিল যে অ্যাজ ন্যাচারাল আজকে ইলেকশনটা হোক, অন্তপক্ষে সাধারণ মানুষ যেভাবে মৌলিক অধিকার আজকে খণ্ডন করা হচ্ছিল সেই আজকে স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিক। দেখুন আজকে ভোটটা দিয়েছে, আপনারা ভাবতে পারছেন? ফলতাতে 2021 সাল থেকে আমি চিৎকার করছি যে ওখানে টেপ লাগানো হচ্ছে, টেপ লাগানো হচ্ছে, সমস্ত জায়গায় বলেছি। আজকে দেখুন কীভাবে প্রমাণিত হয়েছে। এই যে জাহাঙ্গীর, এরা সব ক্রিমিনাল। এই ক্রিমিনালদের হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্য পার্সন দোজ হু হ্যাভ বিন গিভেন দ্য চার্জ অফ রেসপেক্টিভ এরিয়ার, জানেন? এই যে আপনি ফলতা দেখুন, জাহাঙ্গীর কী ছিল? একটা ভিখারি ছিল, আজকে দেখুন কোটি কোটি টাকা। আপনি দেখুন শওকত, ক্যানিংয়ের শওকত, দেখুন আজকে কীভাবে এই তৃণমূলের আসার আগে যখন নাকি তৃণমূল যখন ও সিপিএম করতো 100 জনকে খুন করেছে। আপনি দেখুন মগরাহাটের সেলিম। অতএব এই ক্ষেত্রে আমি আপনাদের একটা স্পষ্ট বলে দিচ্ছি, বিভিন্ন জায়গা থেকে যে তৃণমূলেরই অনেকে আজকে চিৎকার করে বলছে, যেমন রিজু দত্ত, সে আজকে বলছে যে আমার কাছ থেকে 50 লক্ষ টাকা, একটা শিক্ষিত ছেলে, আমার সাথে আলাপ আছে, আমার সাথে বিভিন্ন টিভি চ্যানেলে যায়, হয়তো সে এক্সপ্রেস করছে গ্রিভিয়েন্সেস, 50 লক্ষ ডেবরা দেওয়া হবে। এবং ক্যামাক স্ট্রিটে তাকে বলে দেওয়া হয়েছে, প্রতীকজন বলেছে ইউ আর সিলেক্টেড ফর নমিনেশন দেওয়া হয়েছে তোমাকে ডেবরায় এমএলএ, 3 বার জানানো হয়েছে। তারপরে যে পাশের ঘর যে অর্জুন, তার কাছ থেকে 50 লক্ষ টাকা চেয়েছে। আপনি ভাবতে পারছেন? এবার আপনাদের বলি, অনেককে দেখবেন এখন, যেটা দর্শকবৃন্দরা আপনারা শুনবেন, অনেক তৃণমূলের স্বেচ্ছাকর্মী যারা আজকে যুব ছিল, অনেকে দেখবেন গলার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে একটা ছবি পর্যন্ত লাগিয়ে রেখেছে। এদের গলায় দেখুন, আমি দুটো নাম বলছি, আপনারা একটু শুনে নিন। সেটা হচ্ছে কি ওই আপনার কোহিনূর মজুমদার। এই ছেলেটি আজকে কি অবস্থায় ছিল, এখন বাড়ি গাড়ি, স্করপিও গাড়ি থেকে শুরু করে আপনার এই টালিগঞ্জ এরিয়া কোনো ফ্ল্যাট করতে পারতো না, তাকে দিতে হবে টাকা। এবং তার সাথে আরেকটা আমি নাম আপনাদের বলে দিচ্ছি, আমি দেখুন শম্ভু অধিকারী, সে অলরেডি ওখানে বলে দেওয়া হয়েছে যে অধিকারী মুখ্যমন্ত্রী, তার আমি রিলেটিভ। আপনারা দেখুন, আপনারা একটু খোঁজ দিন টালিগঞ্জ এলাকায়। এবং এই যে বাঙুর হসপিটালে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে নার্স থেকে শুরু করে, কীভাবে তাদের কাছ থেকে টাকা তুলেছে, বিভিন্ন জায়গায় টাকা চলে আজকে ওর এই যে কোহিনূর মজুমদারের গলায় একটা কম করে 10 থেকে 12 ভরি একটা হার, আর হাতে একটা বালা। আচ্ছা আপনি আমাকে বলুন তো, ওরা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে নানা রকম বক্তব্য বলছে বিষোদ্গার করে, আজকে ওদের নাম করেই তো আজকে এরা টাকা তুলছে, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা তুলেছে। আপনি খোঁজ দিন এই কোহিনূর মজুমদার। এবং তার সাথে সাথ দিয়েছে কে? ওখানকার যে কাউন্সিলর সন্দীপবাবু। এখন এটা যদি আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে বলছি না, গত 2 দিন ধরে যেভাবে আমার কাছে খবর আসছে, আমি বিস্মিত হয়ে যাচ্ছি যে বাঙুর হসপিটালের অ্যাপয়েন্টমেন্টগুলো করেছে। এরা কারা? এরা হচ্ছে কুলাঙ্গার। এই পার্টিটাকে আজকে শুধুমাত্র পার্টি করেছে টাকা উপার্জন করার জন্য। স্করপিও গাড়িটা সরিয়ে দিয়েছে ওখান থেকে, সাথে সাথে এখন আপনি যদি দেখেন সোনার হাটটা সরিয়ে দিয়ে। অতএব আমার মনে হচ্ছে পার্টি করতে গেলে একটা আদর্শবোধ যেটা দরকার, সেই আদর্শবোধটা হঠাৎ মানে হচ্ছে কি যে স্বামী স্ত্রী বাচ্চা সারে জাহাঁসে আচ্ছা, যেভাবেই হোক টাকা আয় করতে হবে। এবং সেই টাকার একটা 50%, 60%, 70% আজকে ক্যামাক স্ট্রিটে পাঠাতে হবে। আরে ভাই, পঞ্চায়েতের টাকা,
কাউন্সিলর হতে গেলে টাকা, এমএলএ হতে গেলে টাকা, এবং এই টাকা ছাড়া আজকে কিন্তু নমিনেশন পাবেন। আচ্ছা আপনি আমাকে বলুন, যে মানুষরা 50 লক্ষ টাকা দেবে সে যদি আজকে এমএলএ হয়, তাহলে আপনি আমাকে বলুন তো যে সেই এমএলএ যদি হয় সেই টাকাটা তো সে তুলবে। একটা দর্শকবৃন্দ, আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি। আপনারা যারা সচেতনশীল মানুষ তারা নিশ্চয়ই জানেন যে গ্রেটার কলকাতা কিলিং ইন দ্য ইয়ার 1946, 14ই অক্টোবর থেকে 14ই অক্টোবর থেকে আপনার 17 অক্টোবরে আমাদের কলকাতাতে প্রায় মিনিমাম 8 থেকে 10,000 মানুষের মৃত্যু হয়েছিল। আমি আপনাকে আজকে বলছি যে এই ইলেকশনটা যদি আজকে বিশাল বাহিনী না আসতো, আজকে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ আজকে 22 তারিখ থেকে 11 দিন 12 দিন এখানে পড়েছিল। কেন জানেন? কারণটা হচ্ছিল যখন নাকি চতুর্দিকে যুদ্ধ হচ্ছে, নানা রকম একটা গৃহমন্ত্রী তিনি এখানে পড়েছিলেন। কেন? কারণটা হচ্ছে কি, এই ভোটে যদি আজকে তৃণমূল কংগ্রেস জিতে যেত, এখানে কিন্তু গ্রেটার কিলিং ক্যালকাটা নয়, আজকে কিন্তু আরও ভয়ঙ্কর দৃশ্য আপনারা দেখতে পারতেন। তার কারণ আপনাদের বলে দিই, রিজু দত্ত গত পরশুদিন একটা স্টেটমেন্ট দিয়েছে, অলরেডি অ্যাজ পার দ্য ইনস্টিগেশন অ্যান্ড ডাইরেকশন অফ অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যান্ড আদার্স একটা লিস্ট তৈরি হয়ে গেছিল, এবং সেই লিস্টটা কি কোন কোন এরিয়া হোল ওয়েস্ট বেঙ্গলে বিজেপি মণ্ডল কমিটির সভাপতি থেকে শুরু করে কারা কারা সেই লিস্ট করে তাদের বিরুদ্ধে যখন যদি ইলেকশনে জিতে যেত, আজকে আপনি দেখতে পারতেন নারীদের উপর অত্যাচার, আজকে আপনি দেখতে পারতেন একেবারে কিলিং, মানে কি 10,000 আপনি ভাবতে পারবেন না। এইটাকে আজকে কিন্তু মিস্টার অমিত শাহ আমাদের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, এবং সিলেকশন অফ দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ইটস ওয়ান্ডারফুল। আমি মনে করে থাকি যে শুভেন্দু অধিকারী, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী 32টা কেস করেছে ওনার এগেনস্টে। আপনি ভাবতে পারছেন? এটা গণতান্ত্রিক দেশে যেখানেই যাচ্ছে কেস করে দিচ্ছে। আপনি ভাবতে পারেন যে আজকে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ কলকাতা হাইকোর্ট যখন নাকি আজকে কোচবিহারে গিয়েছিল, সেখানে পর্যন্ত তাকে অ্যাটাক করে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলি কেন আজকে গ্রেটার কিলিং শুরু হচ্ছিল। আপনি দেখুন নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আজকে 2জন এমপিকে কীভাবে পিটিয়ে দিল। কারা পেটালো ভাই? এমএলএ আজকে যে আমাদের পার্থবাবু যে আজকে বোধহয় কি মন্ত্রী একজন হয়েছে, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, তাকেও পর্যন্ত মেরে দেয়। ছেড়ে দিন ওটা। শামশেরগঞ্জ আপনি দেখুন হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে। এই যে কল্যাণবাবু একজন এমপি, তো যখন নাকি হত্যা করা হচ্ছে শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে, সেই সময় চন্দন দাস, সেই ছেলে তখন যখন হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনী চাচ্ছে, উনি তখন ওখানে দাঁড়িয়ে বলেছিলেন হাইকোর্টে যে ওখানে কোনো হাইকোর্টে আমাদের কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই, আমাদের রাজ্য পুলিশের সাফিসিয়েন্ট ফোর্স আছে। আপনি ভাবতে পারেন? ইনি একজন এমপি। আরও আপনি দেখে নিন মোথাবাড়ি, আপনি ভাবুন তো আজকে এতজনকে বিচারককে কীভাবে আটকে কীভাবে হ্যাকেল করা হয়েছে এবং কেন? গত 3 তারিখ না 4 তারিখ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছে মোস্ট পোলারাইজড স্টেট থ্রু আউট দ্য ইন্ডিয়া ইজ ওয়েস্ট বেঙ্গল। আরও একটা বলেছে কোট আনকোট যে আমরা কি জানি না ওয়েস্ট বেঙ্গলে কী হচ্ছে, আইন শৃঙ্খলা বলে ওখানে কিছু আছে। দেখে নিন আপনি 3 তারিখে পেপারে দেখে নিন, একটা চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। আচ্ছা আমি আপনাকে বলছি, আজকে মুখ্যমন্ত্রী হাইকোর্টে গিয়ে ওনার বিচার চাইছেন, যাতে ওনার গ্রিভেন্সটা যেন ভালো করে শুনে যাতে আজকে যারা মারছে তাদের অ্যাকশন নেওয়ার জন্য। আচ্ছা আমি আপনাকে বলি, হাইকোর্টে অনেক ডাইরেকশন এবং সুপ্রিম কোর্টে অনেক ডাইরেকশনে মুখ্যমন্ত্রী শোনেনি। আমি এক্সাম্পল দেবো আপনাকে। অনিকেত মাহাতো একজন ডাক্তার, তার একটা ট্রান্সফারের ব্যাপারে হাইকোর্টে রায় দিল, সেটাকে চ্যালেঞ্জ করলেন সুপ্রিম কোর্ট বলল যে তাকে ওখান থেকে ইমিডিয়েট আর্জি করে, শোনেনি। আপনাকে আরও একটা কথা বলেছি, প্রশান্ত বর্মন একজন বিডিও, সে আজকে মার্ডার কেসে আসামি এবং স্টেট গভর্নমেন্ট তদন্ত করে বলেছে এই সোনা পাচারের ব্যাপারে হি ইজ দ্য প্রিন্সিপাল অ্যাকিউজড অফ দিস কেস, মার্ডার কেসে, এবং তাকে এগেনস্টে একটা চার্জশিট দেওয়ার চিন্তাভাবনা করছে। উনি পালিয়ে গেলেন। এবার উনি সুপ্রিম কোর্টে গেলেন, হাইকোর্টে গেলেন, বলে 7 দিনের মধ্যে আগে সারেন্ডার করতে হবে। সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট বললো 7 দিনের মধ্যে সারেন্ডার করতে। দেখুন আমি বিস্মিত হচ্ছে, ইলেকশনের আগে এই বিডিও আজকে নীল গাড়ি নিয়ে তার বিডিও অফিসে যাচ্ছে, পুলিশ ঘুমিয়ে আছে। আমি এই জন্যই বলছি যে আইনের একেবারে চরম সর্বনাশ করে দিয়েছে, চরম সর্বনাশ। আইনটা দেখুন, একটা নদীর বাঁধ বাঁধানো হয় কেন? যাতে জলস্ফীতি না হয়ে আজকে মানুষের জীবন বিপন্ন না হয়, গবাদি পশু শস্য যাতে ক্ষতি না হয়। আইনটাও রাখা হয়েছে, কিন্তু ঠিক আমার দেশ এবং সমাজকে রাখতে গেলে আইনের দরকার। একই আইন আপনার আমার হলে সোজা লক আপ, আর সেই আইন যদি আজকে রাজনৈতিক নেতার হয় তাহলে কিন্তু লক আপ হচ্ছে না, লটা কেঁপে যাচ্ছে।
অতএব আমি মনে করে থাকি যে সমস্ত মার্ডার কেসগুলো হয়েছে 2021 এবং 2023-এ যে মার্ডার কেসগুলো হয়েছে, এই মার্ডার কেস ইমিডিয়েট রিইনভেস্টিগেশন করে, এবং আমি বিশ্বাস করি যে খুনগুলো হয়েছে সেটা আজকে টপ লেভেল থেকে যদি ইনস্ট্রাকশন না আসতো তাহলে কিন্তু এইভাবে খুন হতো না। আপনি আমাকে বলুন তো, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। 2019 সাল থেকে যে আজকে সন্দেশখালিতে মা বোনেদের অত্যাচার হচ্ছিল, যেভাবে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে রাতের পর রাত রেখে দিচ্ছে, আপনি ভাবুন জিনিসটা। আচ্ছা, আজকে যদি ইডি অফিসার যদি 2024 সালের জানুয়ারি মাসে যদি অ্যাসল্ট না হতো, আমরা জানতে পারতাম? কেউ জানতে পারতাম? 2019 সালে দর্শকবৃন্দ শুনে রাখুন, আমি গিয়েছিলাম ভাঙিপাড়া। লোকসভা ইলেকশনের পরে ভাঙিপাড়াতে মাত্র 244টা ভোট বেশি পেয়েছিল বলে ভাঙিপাড়াটা খেলা হবে বলে আর্মস অ্যামুনেশন নিয়ে গিয়ে আন্ডার দ্য লিডারশিপ অফ এই শাহজাহান শেখ আজকে শ্মশানে পরিণত করলো, এবং 3 জনকে খুন করেছিল। 3 জন, শুনে নিন, 3 জনকে খুন করেছিল শাহজাহানের বাহিনী অ্যালং উইথ 22 আদার্স। এবং সে শুধু নয়, ভিডিওকে পর্যন্ত পিটিয়ে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল এই শাহজাহান।